আশুলিয়ায় বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই এই ঝাঁকুনি অনুভূত হয়। শনিবার সকাল 10:36:12 এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ২ শিশু সহ ১০ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবারের এই কম্পন ছিল গেল ৩ দশকের মধ্যে সর্বোচ্চ কম্পন। দর্শক, আশুলিয়ার বাইপাইলের ভূমিকম্প নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জাহিদুল, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে সকাল 10:36:12 দিকে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এলাকার মানুষ ভূমিকম্পের ব্যাপারে কি বলছে, কি তথ্য রয়েছে? নিশ্চয়ই মানুষ কিছুটা হলেও আতঙ্কিত, জানাবেন এই বিষয় নিয়ে। কানিজ আবারও ফের কিন্তু আজ দেশে ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। আশুলিয়ার ঠিক বাইপেলে আজ সকাল 10:36 কিন্তু মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার কিন্তু মাত্রা ছিল ৩.৩ মাত্রা। এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে। আপনাকে জানিয়ে রাখি যে গেল কালকের যে ভূমিকম্পের মাত্রাটি ছিল 5.7, সেটির কারণে কিন্তু এই আশুলিয়া এলাকায় কিন্তু অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করেছিল, যেহেতু গতকালকে শুক্রবার ছিল, বিভিন্ন শিল্প কারখানাগুলো বন্ধ ছিল, সেই কারণে অনেকে বাসা অবস্থান ছিলেন। কিন্তু বাসা অবস্থানের পরেও যেই ভূমিকম্পের যে তার তারতম্য এবং প্রভাব, যেই অনুভবগুলো হয়েছিল, সেগুলো কিন্তু মানুষ জানাচ্ছিলেন যে তারা খুব আতঙ্কিত ছিলেন। অনেকে ভয়ে বাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, কেউ বা বাসার আসবাবপত্রের নিচে আশ্রয় নিয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া আসলে একটি শিল্প অঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু অনেক লোকের বসবাস। তারা কিন্তু বিভিন্ন বহুতল এবং উচ্চতল ভবনগুলোতে কিন্তু বসবাস করে। আর এই ভূমিকম্পের অনুভূতি কিন্তু বেশি প্রভাব ফেলে যারা বহুতল ভবনগুলো বসবাস করে, তিনতলা চারতলায়। তাদের কাছ থেকে আমি কালকে জেনেছি যে তারা যেমনটি জানিয়েছেন যে এই হঠাৎ করেই তারা দেখছেন যে ঘরের আসবাবপত্রগুলো কাঁপছে, তাদের সিলিং ফ্যান যেগুলো সেগুলো কাঁপছে, এবং সেই কাঁপার অনুভূতিতেই কিন্তু তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এবং শ্রমিকদের সাথে আমি কথা বলেছি আজকে ভূমিকম্পের যেই ৩.৩ মাত্রার অনুভূতি, সেটি সম্পর্কে তারা যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি পোশাক কারখানা যদি কম্পন রোধী যদি ভবনগুলো তারা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু তারা একটি নিরাপদ থাকতে পারবে। কারণ গতকালকে কারখানা বন্ধ থাকা সত্ত্বেও কিছু কিছু কারখানা কিন্তু খোলা ছিল, যেমন গাজীপুরে কারখানা থেকে কিন্তু বের হতে গিয়ে কিন্তু প্রায় ২০০-র মতো শ্রমিক কিন্তু আহত হন। তারা যেটি দাবি করছেন যে এই কারখানাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে সিঁড়ির ব্যবস্থা এবং নিরাপদ স্থানে যেন তারা বের হতে পারে, এরকম একটি ব্যবস্থা যেন করা হয়। তাছাড়া অনেকে দাবি করছেন যে এলাকায় যে সকল বসবাস করার জন্য যে সকল বহুতল ভবনগুলো তৈরি হচ্ছে, সেগুলো যেন একটি ভূমিকম্পন রোধী তৈরি করা হয়, এরকম কিন্তু দাবি তারা কিন্তু জানিয়েছেন। কানিজ, আপনাকে যদি জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার পাশাপাশি গেল কালকে কিন্তু আমরা ধামরা উপজেলা গিয়েছিলাম, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটি 4তলা ভবন সেটি কিন্তু হেলে 7তলা ভবনে পড়ে গিয়েছে। সব মিলে এই ভূমিকম্পের 2 দিনের যে প্রভাব, তাতে কিন্তু আসলে তেমন ক্ষয়ক্ষতি না হলে কিন্তু পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি আমরা দেখেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী যে আপডেটটি আসবে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। শুক্রবারের ভূমিকম্পের পর থেকে পলাতক কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবনটির মালিকরা। শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে 3 মালিকের কারো দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্মকর্তারা। তাই আগামী 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে বাড়িটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান। রুহুল আমিনের রিপোর্ট। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ওপরের সারিতে প্রায় 2 কোটি মানুষের মেগা শহর ঢাকা। নাগরিক সেবার বিচারে নতুন অংশ কিছুটা এগিয়ে থাকলেও পুরান ঢাকা যেন এক মৃত্যুকূপ।
হাজারো অলিগলির কোনোটি এতটাই সরু যে হাঁটার জায়গা পাওয়া কঠিন। ফলে যে কোনো দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিত্যসঙ্গী। যা আবারও মনে করিয়ে দিল শুক্রবারের ভূমিকম্প। তুরস্ক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া এই সমস্ত ভূমিকম্পের ভিডিওগুলো দেখছি এবং কীরকমভাবে পড়ে। তো যেহেতু ঢাকা শহরে ঘনবসতি এলাকা এবং সব বিল্ডিংগুলো উঁচু ভবন, তো ভেঙে পড়লে তো আমিও বাঁচবো না। তা আমি একসময় ছোটাছুটি করার জন্য আশ্রয় খুঁজছি যে যদি ভেঙে পড়ে তা আমি কোথায় পালাবো। দিনরাতের আতঙ্ক মাথায় নিয়ে শনিবারের সকাল শুরু হয় কসাইটুলির বাসিন্দাদের। তবে রাজুক চেয়ারম্যানের আগমন যেন ক্ষত বাড়িয়ে দিল কয়েক গুণ। অনেকেই আকুতি জানান পুরান ঢাকাকে বাঁচানোর। কি কষ্ট তারা কখন ভাবছে যে মাংস নিতে যাব, তার পিছিয়ে মারা যাবে। কিন্তু সরকার যে আসুক বড় বড় বলি মারে। 15 ঢাকা মানে জন্ম মানে মনে হয় যে কি বলা হয় যে কোনো পাপ, কিন্তু আমরা কিন্তু প্রাউড ফিল করি যে আমরা ঢাকার সন্তান, ঢাকাইয়া। শুক্রবারের যে ভবনের কার্নিশের ইট পড়ে 3 জনের মৃত্যু হয় সেটি পরিদর্শন করেন তিনি। সবকিছু তো আমাদের বলে না, 3 ভাই মিলে সব কথাবার্তা বলে। হাজবেন্ড না, না আমার হাজবেন্ড না, 3 ভাই। ওরা তো কন্ট্যাক্টে নাই। কালকে থেকে ওনার কোনো খোঁজ পাওয়া? হ্যাঁ, কন্ট্যাক্ট তো নাই, কি করব ভাই। কোনটাকে রেকটিফিকেশন করা যাবে, কোনটা যাবে না, কিভাবে যাবে, এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো আমরা। রাজুক চেয়ারম্যান জানান, ঢাকা বাসযোগ্য করতে উন্নয়ন সহযোগীদের পরামর্শ নেওয়া সহ নানাভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব ভবন নিরীক্ষার কথাও বলেন তিনি। মোটিভেশন করা হবে এবং কঠোর আইনেরও প্রয়োগ করা হবে। শুধু যে এটা তো আইনের আওতায়, এতদিন কিন্তু আইন ছিল না। আমরা কিন্তু এগুলোকে এখন আমাদের টিআই অ্যাক্ট এবং আমাদের যে নির্মাণ বিধিমালা, ভবন নির্মাণ বিধিমালা, সেগুলোর মধ্যে নিয়ে আসতেছি। আমরা বিবিআরএ নামে একদম সরকারি একটা সংস্থা করতেছি, সবগুলো এই বিধিমালা তার অধীনে থাকবে। এখন তো রাজুকের বিধিমালা আলাদা, তখন ওই বিধিমালার অধীনে এই যে বিএনবিসির আওতায় একটা বিবিআরএ হবে এবং তার ওই আওতায় হবে, তখন আমাদের আইন প্রয়োগটাও সহজ হবে। সাধারণ মানুষ বলছেন, শুক্রবারের ভূমিকম্প একটি সতর্ক বার্তা, কিন্তু তা আদৌ কোনো পরিবর্তন আনবে এই শহরে? রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। ভূমিকম্প সম্পর্কে আরো তথ্য জানাতে আমরা যুক্ত হব তার সঙ্গে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গতকালকে একটি তীব্র মাত্রার ভূমিকম্প ছিল এবং আজকে আবারও ভূমিকম্প হলো। আবহাওয়া অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন কি বলছেন তারা এই ভূমিকম্প বিষয়ে জানাবেন। লাবণী, 24 ঘন্টা পার হতে না হতেই আপনি জানেন যে গতকালকে শুক্রবার যে ভূমিকম্প হয়েছে, বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে, গত 100 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ানক বা বিপজ্জনক ভূমিকম্প গতকালকে হয়েছে। এবং সেটা নিয়ে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, উদ্বেগ, যেহেতু রাজধানী ঢাকা শহর, চিটাঙে ইতিমধ্যে 10 জন নিহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিয়ে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, সেটা রেশ কাটতে না কাটতে কিন্তু আবার ঠিক সেই 24 ঘন্টা পরে আজকে সকাল 10:36 ভূমিকম্পন হয়েছে। এবং সেই বিষয়ে কিন্তু এই আবহাওয়া অধিদপ্তরের যে ভূকম্পন যে কেন্দ্র রয়েছে, সেখানকার যে কর্মকর্তা রয়েছে রুবাইয়াত কবির, তিনি কিছুক্ষণ আগেও কথা বলেন। এবং আমরা শুরু থেকে শুনে আসছিলাম যে এই আজকের যে মৃদু ভূমিকম্পনটা, তার মাত্রা ছিল রিক্টার স্কেলের 3.3 এবং সেটার উৎপত্তি স্থল আমরা যদিও ভেবেছিলাম যে সাভারের বাইপাল এলাকায় বা আশুলিয়ার বাইপাল, তবে তারা পরবর্তীতে সেটা জানালো যে সেটা হচ্ছে গতকালকে যে নরসিংদীর মাধবদী হয়েছে তার থেকে কিছু দূরে, মানে ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদী জেলার আরেকটি জায়গা হচ্ছে পলাশ, সেখান থেকে এই মৃদু ভূমিকম্পনটা হয়েছে। এবং সেটাকে তারা বলছেন যে গতকালকের ভূমিকম্পনের যে আফটার শক, সেটাই হয়েছে এই মৃদু ভূমিকম্পন। সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন হওয়ারও কিছু নয়, কিন্তু আবার সতর্কও থাকতে হবে। যেহেতু তিনি উদাহরণ দিলেন নেপালে যে ভূমিকম্পটা হয়েছে, সেই ভূমিকম্পের পরে কিন্তু বেশ কিছু মৃদু ভূমিকম্পন বা আফটার শক হয়েছে। সেইভাবেই কিন্তু বাংলাদেশে কালকে যে ভূমিকম্পটা হলো, তারই 24 ঘন্টার মধ্যেই এই 3.3
3 রিক্টার স্কেলের মাত্রার যে মৃদু ভূমিকম্প সেটা কিন্তু হলো। এবং এই যে ভূকম্পন কেন্দ্রের যে কর্মকর্তা রয়েছে রুবাইয়া, তিনি কিন্তু জাপানের বা বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন তুলনা দিলেন এবং তিনি বলেন বাংলাদেশকে কিন্তু এখনই এই ভূমিকম্প বিষয়ে যদি সজাগ না হয়, এইটার যেহেতু 9 মাত্রা যদি ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের যে 40% ভবনই কিন্তু ধসে পড়ার আশঙ্কা তিনি করেছেন। এর জন্য বলছে যে বাংলাদেশ সরকারকে বা মানুষকে সবাইকে উদ্যোগ নিতে হবে এই বিষয়গুলোর জন্য, যেহেতু এই ভূমিকম্পে রাজধানীতে অনেক পুরনো ঢাকায় ভবন রয়েছে, নতুন ঢাকায় ভবন রয়েছে। গতকালকে যদি আমরা বলি যে গতকালকেই তিনি উদাহরণ দিলেন শুধু ঢাকার, পুরান ঢাকা, নতুন ঢাকা না, চিটাগং, নরসিংদী বা নারায়ণগঞ্জ সহ অনেক জায়গায় যেহেতু কেঁপে উঠেছে, সব মিলিয়ে যেহেতু আজকেও আবার মৃদু ভূমিকম্পন হলো, এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে যে হচ্ছে যে মাত্র ঢাকা থেকে 29 কিলোমিটার দূরত্বে এই আজকের ভূমিকম্পটা হলো এবং সকাল 10:36 গতকালকে যেটা হয়েছিল সেটা হয়েছিল 10:38, মানে বলা চলে যে পুরোপুরি 24 ঘন্টার মধ্যেই কিন্তু মৃদু ভূমিকম্পটা হলো। তো এখন পর্যন্ত আমরা এই তথ্য পেয়েছি তাদের কাছ থেকে এবং এরপর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আরো কোনো তথ্য পেলে এই বিষয়ে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে চট্টগ্রাম। গত 5 বছরে এই অঞ্চলে 212 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরেনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছে হওয়ায় নগরীতে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই অবস্থায় বড় মাত্রার ভূমিকম্প হলে নগরীর 70 থেকে 80% ভবন ধসে যাওয়ার শঙ্কা রয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ভূতাত্ত্বিক বাস্তবতায় বড় ধরনের ভূমিকম্পের সংখ্যা দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 6-এর কাছাকাছি পৌঁছায় তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা থাকে। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ ঘিরে আছে বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটোটনিক প্লেট। এর বাইরে আরও একটি মাইনর টেকটোটনিক প্লেট সুপ্ত অবস্থায় আছে। এই 3টি টেকটোটনিক প্লেটের মুভমেন্টের কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূকম্পন হয়। চট্টগ্রামে ধরতে গেলে প্লেট বাউন্ডারি 1 মায়ানমার বাংলাদেশ বর্ডার, প্লেট বাউন্ডারি 2 ইন্ডিয়া মায়ানমার বর্ডার, আর একটা আছে প্লেট বাউন্ডারি 3 ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই 3টা জায়গা হচ্ছে ভূমিকম্প সৃষ্টি হবে উৎপত্তি স্থল। সেখান থেকে 7.5 to 8.8 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে এ পর্যন্ত 5 বছরে 212 বার ভূকম্পন হয়েছে। এসব কম্পনে ভবনে ফাটল কিংবা ভবন হেলে পড়ার মতো ঘটনাও রয়েছে। 1997 সালের 21শে নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর 5 লাইশ হামজারবাগ এলাকায় 5তলা ভবন ধসে 23 জনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান জানান, ভূকম্পন রোধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের অবহেলা রয়েছে। ভবন নির্মাণ করার সময় যথাযথভাবে ইন্সপেকশনটা করে না। যদি সঠিকভাবে ভবন নির্মাণ করার সময় যদি ইন্সপেকশন করতো, ঠিকমতো করতেছে কিনা, কোয়ালিটি কন্ট্রোল করতেছে কিনা, সেফটি অনুসরণ করছে কিনা, কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এবং আরও একটা কারণ আছে, যারা সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে সেটাও করতে হবে। সিডিএর তথ্য অনুযায়ী নগরীতেই 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার বেশি। অধিকাংশ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। 1762 সালের গ্রেট আরাকান আর্থকোয়েক ছিল প্রায় 8.5 মাত্রার। 1897 সালে আসামে 8.7 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প হয়। এরপর 1918 সালে সিলেটের বালিসিয়া উপত্যকায় 7.6 এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। পিন্টু হাজং, 71।
ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে ছাদের কার্নিশ ধসে নিহত পিতা পুত্র সহ মোট ৫ জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩ জনের জানাজা শেষে রাতেই দাফন হয়। পিতা পুত্রের প্রথম জানাজা শনিবার রাত 12:30টার দিকে গাবতলী মাদ্রাসা প্রাঙ্গণে হয়। আজ দ্বিতীয় জানাজা শেষে 2 জনের দাফন হবে। এর আগে শুক্রবার সকাল 11:15টার দিকে ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ ধসে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যায় সদরের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে 8 বছরের হাফিজ ওমর। এছাড়া পলাশের বৃদ্ধ কাজেম আলী ভুইয়া ও নাসির উদ্দিন এবং শিবচরের জয়নগর এলাকার যুবক ফোরকান মিয়া মারা যায় যথাক্রমে মাটির দেয়াল ধসে, আতঙ্কে স্ট্রোক করে ও গাছ থেকে পড়ে। মরদেহের পোস্টমর্টম ছাড়াই শুক্রবার সন্ধ্যার পর নিহত কাজেম আলী, নাসির উদ্দিন ও ফোরকান মিয়ার জানাজা শেষে দাফন সম্পন্ন হয় নিজ এলাকাতেই। জানাজায় জেলা প্রশাসনের কর্মকর্তা সহ এলাকাবাসী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এতদিন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করলেও জামায়াতের এখন সুর নরম করেছে। দলটি এখন জাতীয় নির্বাচনের দিকে হাঁটছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের দৃশ্যমান কোনো কর্মসূচি দেখা যায়নি, অথচ এখন বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে দলটি। 15-16 বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন, সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলেম ওলামা অনেকে মারা গেছেন, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে, জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হচ্ছে, তাই না? সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসছে। এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পার্মানেন্ট করতে চাই, পরিকল্পনা করতে চাই। গণতন্ত্র বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনায় চৌধুরী কথা বলেন। নির্বাচন নস্যাৎকারীদের ষড়যন্ত্র ঠেকাতে না পারলে বাংলাদেশ ও গণতন্ত্রের সঙ্গে হেরে যাবে বিএনপিও। এ সময় বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, অগণতান্ত্রিক ধারায় চলে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তার পরিচয় দিয়ে গেছে। অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে, চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে, কোন সময় গ্রহণ করে নাই। কারণ কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান, আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ওই জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন। আপনার মতামত আপনার জন্য, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে কাদের পক্ষে, কার মতামতে, কাদের ম্যানিফেস্টো দেখে। আওয়ামী লীগের রাজনীতি দেশে শেষ হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে। তাদের রাজনীতি চিরতরে বিলীন করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এমন বক্তব্য দিয়েছেন। শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সমাবেশটির আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমদ। সমাবেশে তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা না করা হলে আবারও ফ্যাসিস্ট ফিরতে পারে। এত রক্তের বিনিময়ে যে দেশ, সে দেশের মানুষের আকাঙ্ক্ষা
পূরণ করতে হবে। ব্যর্থ হলে ফ্যাসিস্ট ফিরে আসবে। গণতান্ত্রিক চর্চায় রাজনৈতিক দলের অধিকার যেন বন্ধ না হয়, সেই রাষ্ট্র গড়তে হবে। এটি ছিল 1971-এর আকাঙ্ক্ষা। ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাকশালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। আওয়ামী রাজনীতির চিরতরে কবর রচনা করতে হবে। এই দেশের মানুষ বৈষম্যমূলক কোনো রাষ্ট্র ব্যবস্থা চায় না। এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে নবায়নযোগ্য শক্তিতে মনোনিবেশ করতে না পারলে দেশের 1/3 ভূমি তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বসুন্ধরা সিটিতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশনে আয়োজিত সমাবর্তনে তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এখনই পরিবেশ ও জলবায়ুতে মনোনিবেশ করতে হবে। এ সময় সৈয়দ রিজওয়ানা আরও বলেন, বাংলাদেশের রাজনীতির প্রচলিত ধারা ভাঙতে ব্যাপক সামাজিক সমর্থনের জন্য নেতিবাচক প্রচার বন্ধ করতে হবে। পদ্ধতি যাতে ঠিক করে দিয়ে যেতে পারি সেজন্য আমরা চেষ্টা করছি। যার যার সেক্টরের আইন কানুনগুলো আমরা ঠিক করার চেষ্টা করছি। কিন্তু আপনি যদি আমাকে বলেন বায়ু দূষণ 1 বছরে সে ভালো করে দিয়ে যান, আমার পক্ষে সম্ভব না। আমরা কাজ শুরু করতে পারবো, কিন্তু এই কাজের ফল দেখতে পৃথিবীর সবখানেই অপেক্ষা করতে হয়েছে। আমাদের তো কাজটাই আমরা করাতে পারি না। ওই যে বললাম প্রসেস, কাজটাই তো শুরু করানো যায় না। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে 2 নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অফ অনার দেয়া হয়। এই আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে তাদের বৈঠকে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতার অভাব শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে সিজিএস এর বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইনের শাসন মানব সভ্যতার অন্যতম স্তম্ভ, যার উপর ভিত্তি করেই নৈতিক সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিহাসের চর্চা জরুরি বলেও মত তার। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। Will withstand the corrosive effects of weak governance or geopolitical instability. But if we remain faithful to constitutional morality and the discipline of the rule of law, then this transitional moment will not be remembered as an interlude of uncertainty, but as the beginning of our constitutional renaissance. Stability is not only a regional concern, it's a global imperative. We must build efficacious multilateral and regional institutions that deliver, not just talk, and an agenda that translates into action.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। That is a challenge for coordinating organizations like ANFREL and others to do, because sometimes you try and come up with a template which doesn't work in a different society with different culture. And I think, I don't know if you were there. Here in Bangladesh, you will often find somebody, pushing each other for no apparent reason. I think that's not a fight. That's the way we do business. নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি ভাবছেন পঞ্চগড়ের নারীরা। বিশেষ করে ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন হবে এ নিয়ে তারা সবচেয়ে বেশি আগ্রহী। কেউ কেউ অবশ্য বলছেন সবার আগে দরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি নির্বাচনে নারী বান্ধব সরকারও প্রত্যাশা করেছেন অনেকে। পঞ্চগড়ের নারীদের সেই ভাবনার কথা জানবো রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে তৈরি প্রতিবেদনে। জীবনের তাগিদে এখন উপার্জনের পথে পঞ্চগড়ের বহু নারী। ইদানিং তারা রাজনীতিতেও বেশ আগ্রহী। তারা মনে করেন নির্বাচনে নারীর অংশগ্রহণের জন্য সবার আগে দরকার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ। নিরাপত্তা নিশ্চয়তা পেলে এবার বহু নারী ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমি একজন নতুন ভোটার, আমি একজন স্টুডেন্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হবে, আমি সেখানে নতুনভাবে ভোট দিব। আমরা যাতে পড়ালেখা শেষ করে একটা চাকরি পেয়ে সমাজের উন্নয়ন করতে পারি, বাবা মার পাশে দাঁড়াতে পারি, কারো বোঝা হয়ে যেতে আমরা না থাকি। নারী ভোটাররা মনে করেন এখনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ খুবই কম। শিক্ষাক্ষেত্রেও তারা পিছিয়ে। তাই তারা এবার এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যারা নারীদের জন্য এবং নারীদের নিয়েই কাজ করবে। যে ক্ষমতায় আসবে আমরা চাই যে সেই দলটি আমাদের নারীদেরকে নিয়ে ভাববেন, নারীর উন্নয়ন, নারীর ক্ষমতা এবং নারীর সুরক্ষা এবং নারীদের যে নিরাপত্তা, এইটা নিয়ে ওনারা ভাববেন। আমরা নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলে বাইরে চাকরি করতে যাই, স্বামীদের পাশাপাশি কাজ করতে যাই, একটা সংসারকে সচ্ছল হিসেবে গড়তে চাই এবং একটা সন্তানকে মানুষ করতে চাই। মানবাধিকার কর্মীরা বলছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠন হবে তাদের কাছে প্রত্যাশা থাকবে যেন সবার আগে নারী পুরুষের বৈষম্য দূর হয়। পুরুষের পাশাপাশি অন্ততপক্ষে 25% নারীর অধিকার থাকা দরকার, যে কোনো অফিসে যে কোনো কাজে, সেটা যেভাবেই হোক। আর নারী নেত্রীরা জানান নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়লে যে কোনো উন্নয়ন নারী বান্ধব হবে, এতে বদলে যাবে গোটা সমাজ ব্যবস্থা। রাস্তাঘাটে ইটপিজিং এর শিকার হয়, জীবনে কোনো নিরাপত্তা নাই নারীদের, কিন্তু নারীরা কিন্তু সমান তালে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আরো সুযোগ পেলে ভবিষ্যতে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। দুটি সংসদীয় আসন নিয়ে গঠিত কৃষি প্রধান জেলা পঞ্চগড়, যেখানে এবার ভোটার হয়েছেন 8,26,867 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 4,11,814 জন। মনিরা কাজরি, 71। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। দর্শক, গতকাল ঢাকা এবং ঢাকার আশেপাশে একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের পর আহত অবস্থায় যারা ছিলেন তাদেরকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই চিকিৎসা নিচ্ছেন সেখানে, ছাড়া পেয়ে অনেকে বাড়ি ফিরেছেন। এই বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, কতজন ছাড়া পেলেন, সুস্থ হলেন কতজন এবং কতজন এখনো ভর্তি হয়েছে? চিকিৎসকরা কি বলছেন তাদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে জানাবেন আমাদের বিস্তারিত তথ্য। লাবণী, কালকে যে 5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার পরই কিন্তু আমরা দেখেছি যে
রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেই সাথে ঢাকার বাইরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু রোগীদের চাপ বাড়ে এবং সেই সাথে ঢাকার যখন রোগীর চাপ বৃদ্ধি পায় এবং যাদের অবস্থা খানিকটা আশঙ্কাজনক তাদেরকে কিন্তু মূলত ঢাকায় পাঠানো হয়, তাদেরকে ঢাকা মেডিকেল পাশাপাশি জাতীয় অর্থোপেডিক হাসপাতালেও কিন্তু তাদের ভর্তি করা হয়েছে। এবং আজকে আমরা যে তথ্যটি পেয়েছি যে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত মোট 125 জনের মতো 120 জনের মতো রোগী এই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে 25 জনের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হয়েছে এবং তাদের মধ্যে 25 জনের মতো রোগীকে ভর্তি রাখা হয়েছিল, যাদের মধ্যে 2 জনের ছুটিও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন কিন্তু এই হাসপাতালে মোট 23 জন রোগী ভর্তি আছেন এবং তারাও কিন্তু বলা যায় যে তাদের বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আসলে আশঙ্কা মুক্ত, তবে অবজারভেশনের জন্য কিন্তু তাদের ভর্তি রাখা হয়েছে। পাশাপাশি যাদের অস্ত্রোপচার করা হয়েছে তাদেরকেও কিন্তু আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তো এত বড় একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটার পরে আমরা গতকালই দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে আহতদের চিকিৎসার জন্য কিন্তু সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এবং সেই লক্ষ্যে আমরা দেখছি যে এখানে কিন্তু যারা গতকাল ভূমিকম্পে আহত হয়েছেন, বিশেষ করে আমরা তাদের সাথে কথা বলেছি, রোগীদের সাথে, তারা বলেছেন যে বেশিরভাগই কিন্তু দেখা গেছে যে ঘর থেকে বের হওয়ার পথে কিংবা রাস্তা দিয়ে যাওয়ার পথে ওপর থেকে কিছু পড়ে তারা আহত হয়েছেন। আমরা এমনও কয়েকজনকে পেয়েছি যাদের আসলে বলা যায় যে মোটর বাইক থেকে রাস্তায় চলাচলরত অবস্থায় কিন্তু ভূমিকম্পের ফলে কিন্তু তারা মোটর বাইক থেকে ছিটকে পড়ে যান এবং এরকম রোগীও কিন্তু আমরা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আসলে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু রোগীদের যে চাপ সেটি কিন্তু আসলে বেশ খানিকটা কমেছে। ক্যান্সারের চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ রেডিওথেরাপি। বিশেষ একটি মেশিনের মাধ্যমে মেলে এই সেবা। গবেষণা বলছে দেশে প্রয়োজন 209টি মেশিনের, আছে মাত্র 29টি, যার ফলে ক্যান্সার চিকিৎসা মুখ থুবড়ে পড়েছে, ভোগান্তিতে লাখো রোগী। চিকিৎসকরা বলছেন অতি দ্রুত এ নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার। দর্শক আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বরিশালের আজহার উদ্দিন, বয়স 50 ছুঁই, মাথা টিউমারে ক্যান্সার ধরা পড়ে। জাতীয় ক্যান্সার হাসপাতালে প্রথমে কেমোথেরাপি, পরে জরুরি হয়ে পড়ে রেডিওথেরাপি। কিন্তু এর মেশিন সংকটে বহু চেষ্টায় 4 মাস পর সিরিয়াল পান তিনি। ততক্ষণে শক্তিশালী হয়ে উঠেছে জীবাণু। 4 মাস পরে আমাদের যখন সমস্যা দেখা দিছে তখন আমরা থেরাপি দেওয়ার জন্য ডক্টর অপারেশন করে তার কাছে গেছি। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা জার্নাল দ্য ল্যান্সেটের তথ্য বলছে বাংলাদেশে 87% রোগী রেডিওথেরাপির সুবিধার বাহিরে, অর্থাৎ মাত্র 13% রোগী রেডিওথেরাপি পাচ্ছে। দেশে ঠিক কোন বিভাগে কত রোগীর জন্য কতটি রেডিওথেরাপি মেশিন প্রয়োজন সেই সঠিক তথ্য কারো কাছে নেই। অনকোলজি ক্লাব নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন এমন একটি গবেষণা করেছে। পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে কম সংখ্যক রেডিওথেরাপি মেশিন বাংলাদেশে বলছে তারা। গবেষণায় উঠে এসছে দেশে বছরে 1,84,000 ক্যান্সার রোগীর জন্য 209টি রেডিওথেরাপি মেশিন প্রয়োজন। সেখানে সরকারি বেসরকারি মিলে আছে মাত্র 29টি। এর ফলাফলটা তাই খুব ভয়ঙ্কর। সর্বোচ্চ 6 মাস ক্যান্সার ইনস্টিটিউটে, আর সাভারের অ্যাটমিক এনার্জি কমিশনে যেখানে সহজে কোনো রোগী যায় না সেখানে এখন 2 মাস ওয়েট করতে হয়। আর প্রাইভেটে আসান এমিশনের মতো প্রাইভেট হাসপাতালে 4 মাস ওয়েট করতে হয় টাকা দিয়ে চিকিৎসা করার পর। অ্যাভারেজে প্রায় 23 দিন একটা ওয়েটিং টাইম। আমি নগদ টাকা দিয়ে চিকিৎসা করব, তার সাথে সাথে আমরা পাচ্ছি না। চিকিৎসকরা বলছেন ক্যান্সার রোগের মৃত্যুর হার কমাতে সবার আগে প্রয়োজন সরকারের সঠিক নীতি ও তার বাস্তবায়ন পরিকল্পনা, যেটা স্বাস্থ্য বিভাগে এখনো অনুপস্থিত। ঢাকাটা জাস্টিফাইড করা যেতে পারে, কারণ অনেকেই ঢাকা চিকিৎসা করতে আসে। এখন ধরেন আমার খুব রিসোর্স আছে, আমি আমার বাড়ি চিটাগং, আমি এখানে 50টা মেশিন বসাই দিলাম, তাহলে এটা ওয়েস্টেজ হবে। এই প্ল্যানটা আমরা করেছি যে কোথায় কিভাবে মেশিনটা বসানো দরকার সেটা আমরা বের করার চেষ্টা। মেশিন চালানোর জন্য প্রশিক্ষিত লোক, এরা যদি না থাকে আমি ট্রেনটা করতে পারবো না। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মেহেদি হাসান, 71, ঢাকা।
সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানত ঝুঁকিতে ফেলেছে 12টি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার 5 ও ইসলামী ঘরানার 7টি প্রতিষ্ঠান, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। এতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর প্রচলিত ধারার মধ্যে শীর্ষে ন্যাশনাল ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন এমন অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকি বাড়বে গ্রাহকদের। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। সাধারণত গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে পরে তা ঋণ হিসাবে বিতরণ কিংবা বিনিয়োগ করাই বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম প্রধান কাজ। নিয়ম অনুযায়ী প্রচলিত ব্যাংকগুলো 100 টাকার বিপরীতে সর্বোচ্চ 87 টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে, আর শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে তা 92 টাকা। তবে এ সীমা মারাত্মকভাবে লঙ্ঘন করে আমানতকারীদের বড় ঝুঁকিতে ফেলেছে 12টি ব্যাংক। ঋণ আমানতের এ হার বা এডিআর সীমা লঙ্ঘনে সবার উপরে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। প্রতি 100 টাকা আমানতের বিপরীতে যারা ঋণ দিয়ে বসেছে 119 টাকা। এছাড়া এবি ব্যাংকে তা 96%। তবে প্রিমিয়ার, বেসিক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর সীমার মধ্যে থাকলেও বেশ খানিকটা ছাড়িয়ে গেছে তাদের ইসলামী উইন্ডো। সেন্ট্রাল ব্যাংকের যে কনসার্ন ডিপার্টমেন্টটা আছে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন, তারা 1-to-1 মিটিং করেছে প্রত্যেক ব্যাংকের সাথে। তাদের কেন হচ্ছে সেটা জানতে চেয়েছে এবং এগুলো বিচার বিশ্লেষণ করার পর তাদের থেকেই একটা রোড ম্যাপ চাওয়া হয়েছে যে আপনারা কবে নাগাদ এটা করতে পারবেন। তো সেগুলোকে পর্যালোচনা করে আমাদের যে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন তাদের সাথে এইটাকে কিভাবে নামিয়ে আনা যায় সেই বিষয়ে কাজ করছে। প্রচলিত ধারার বাইরে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো এ সীমা লঙ্ঘন করেছে আরও বেশি। এর মধ্যে সবার উপরে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির এডিআর এখন 135%। কাছাকাছি অবস্থানে এসআইবিএল এবং এক্সিম ব্যাংকও। একই সীমা অতিক্রম করেছে ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এই জায়গায় খারাপ হওয়া মানে অন্য জায়গায়ও ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, লিকুইডিটি, এইসব রেশিও তো তারা থ্রেশহোল্ড যেগুলি আছে সেগুলোর রেড জোনেই থাকবে। রিকভারি প্ল্যান যদি দিয়ে থাকে সেটার বাস্তবায়নের অবস্থাটা কি, তারপরেও যদি ঠিক না হয়, যে বিকল্পগুলি দেওয়া আছে সেই বিকল্পগুলো মূল্যায়ন করে যেটা সবচেয়ে বেশি সম্ভব এবং যেটা করলে অবস্থা উন্নতি হবে সেই পথে তাদের তখন হাঁটবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 31 আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর মোট আমানত দাঁড়িয়েছে 20,76,000 কোটি টাকা, আর ঋণ বিতরণ করা হয়েছে 17,18,000 কোটি টাকা, যা মোট আমানতের প্রায় 79%। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। ব্রাজিলের বেলেমে COP30 জলবায়ু সম্মেলনের শেষ দিনে উত্তপ্ত হয়ে ওঠে আলোচনা। এই বছরের শীর্ষ সম্মেলনের লক্ষ্য ছিল পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। তাই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করেন আলোচকরা। কিন্তু দাতা দেশগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। তাই এবারও অনেক ইস্যুরই কোনো সুরাহা হলো না। বেলেমে প্রায় 200টি দেশ আগের জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে কার্যকর করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। বিশেষত প্রতিনিধিরা জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার জন্য একটি রোডম্যাপ খুঁজেছেন। অন্তত 80টি দেশ একটি স্পষ্ট পরিকল্পনা সমর্থন করেছে। আলোচনায় বার্ষিক অভিযোজন অর্থ 3 গুণ করে 120 বিলিয়ন করা এবং ইইউ কার্বন সীমান্ত শুল্ক নিয়ে বিরোধের ওপরও আলোকপাত করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জলবায়ু শীর্ষ সম্মেলনে আগুন লাগার পর আলোচনা স্থগিত করা হয়। শুক্রবার শেষ হয় এই শীর্ষ সম্মেলন। পাকিস্তানে গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে 16 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 7 জন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া আশপাশের বাড়িতে আগুন লেগে অনেকে হতাহত হন। শুক্রবার ভোর 5টার দিকে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিক গুদামের গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপর মালিক পালিয়ে গেছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরি সহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এর মধ্যে 3টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে 6 জনই শিশু।